বাবুটা এখন কেমন? এই পুতুলটা দেখো, বাবু এখন সুন্দর একটা ছোট্ট পুতুলের মতো। এই বুদ্ধি বাড়ছে ওর, পৃথিবীতে আসার জন্য তৈরি সে এখন। তুমি ভালো তো বাচ্চা ভালো। গর্ভাবস্থায় স্বামীর করণীয় আরও 3টি বিষয়। 1. প্রসব ব্যথা শুরু হবার সাথে সাথে তাকে হাসপাতালে নেবার ব্যবস্থা করে রাখুন। আপনার স্ত্রীকে জানান যে এই কষ্ট তার একার নয়। 3. রক্তের প্রয়োজন হলে তার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রাখুন। শরীরটা বদলাচ্ছে তোমার। চলো 9 মাসে কার কেমন লাগছে শুনে নেই। কোমরে খিস ধরা ব্যথা। আমার একই সাথে ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে। আমি এখন প্রসবের জন্য তৈরি। ইনশাআল্লাহ আর মাত্র কয়টা দিন পরই তো ঘর আলো করে বাচ্চা আসবে। তোমারও কি ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা হয়? মাঝে মাঝে হাঁপিয়ে ওঠো? পাঁজরের হাড়গুলোতে ব্যথা করে? কখনো কখনো প্রসব ব্যথার মতো ব্যথা? 9 মাস গর্ভাবস্থায় 4র্থ চেক আপ। মায়ের যত্ন। মাস তো পুরা হয়ে গেল, সব গোছানো আছে? কোথায় যাবে, কিভাবে কি করবে না করবে সব ঠিকঠাক তো? ডাক্তারের কাছে কিন্তু যখন তখন যাওয়া লাগতে পারে। তোমার এখন ভরা মাস, সময় তো হয়েই গেছে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার চেক আপে যাওয়া দরকার। এই মাসের চেক আপে ডাক্তার আপা তোমার ওজন দেখবে, প্রেশার মাপবে, পেশাব পরীক্ষা করবে, বাচ্চার হার্টবিট পরীক্ষা করবে, পেটের ভেতর বাচ্চার পজিশন দেখবে, হাতে পায়ে পানি এসেছে কিনা দেখবে। বাচ্চা কি অবস্থায় আছে? সোজাভাবে এভাবে মাথা নিচের দিকে থাকলে সহজে ডেলিভারি করানো যায়। উল্টাভাবে এভাবে মাথা উপরের দিকে থাকলে একে বলে ব্রিজ পজিশন বা উল্টা পজিশন। উল্টা থাকলে ডেলিভারি হতে একটু কষ্ট হয়। এই সময়ে বাচ্চার ওজন হবে 2 থেকে 2.5 কেজি। 9 মাস গর্ভাবস্থায় 2য় চেক আপ। পাউলের প্রশ্ন আছে, তোমারও এই প্রশ্নগুলো থাকতে পারে। আমি এইবার ডাক্তার আপার কাছে এইগুলা জাইনা নিতে চাই। কি লক্ষণ দেখলে হাসপাতালে আইতে হইব? হাসপাতালে কি কি আনা লাগে? হাসপাতালে না আসতে পারলে কারে ডাকমু? অপারেশন কখন লাগে? নিজের যত্ন নাও। সকাল থেকেই শরীরটা ভাল লাগতেছে না আইসকা। কোমর কেমন খিস্সা ধরতেছে, কিন্তু কাউরে বিরক্ত করতেও মন চাইতেছে না। প্রসব ব্যথা এই তো শুরু। লক্ষ্মীর মনে হয় প্রসব ব্যথা শুরু হয়েছে। তুমিও বুঝবে এটা তোমার প্রসব ব্যথা যদি পেটে থেমে থেমে ব্যথা হয় আবার চলে যায়। বাচ্চা নিচের দিকে চাপ দিচ্ছে এরকম লাগে এবং পেট শক্ত হয়ে যায়, পায়খানার বেগ পায়। প্রসব ব্যথার লক্ষণ, এই লক্ষণগুলো তোমার বেলায় সত্যি হলে বুঝতে হবে তোমার প্রসব ব্যথা শুরু হয়েছে। ব্যথাটা কি শুরু হয়ে থেমে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসে? ব্যথার সাথে পেটটা শক্ত হয় আবার স্বাভাবিক হয়ে যায়? হাঁটলে বা নড়াচড়া করলে ব্যথা বাড়ে? ব্যথাটা কি 10-15 মিনিটের জন্য থেমে গিয়ে আবার আসে? মাসিকের রাস্তা ব্যথায় টনটন করে? হালকা রক্ত মেশানো পানি বের হয়? তোমার কি পানি ভেঙে গেছে? তাহলে আর সন্দেহ নেই, এটাই প্রসব ব্যথা। জানো কি বাচ্চা কিভাবে প্রসব হয়? তোমার জরায়ুর মাংসপেশি বাচ্চাকে ধীরে ধীরে নিচের দিকে ঠেলে দেয়। জরায়ুর মাংসপেশিগুলি বারবার শক্ত হয় আবার শিথিল হয়।
প্রসবের রাস্তাটা আস্তে আস্তে বড় হয়ে যায়, যাতে বাচ্চা সহজেই বের হয়ে আসতে পারে। হাতের মাংসপেশির মতোই শরীরের সব মাংসপেশি একইভাবে কাজ করে। এইভাবে মাংসপেশি টেনে ধরা আবার ছেড়ে দেওয়ার মতো করেই প্রসব ব্যথা আসে, আবার চলে যায়। জরায়ুর পেশিগুলি এইভাবেই বাচ্চাকে নিচের দিকে ঠেলে দেয়। নিচের ছবিগুলো দেখলেই বিষয়টি তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। মাংসপেশি সংকুচিত হচ্ছে, মাংসপেশি প্রসারিত হচ্ছে, মাংসপেশি আবারও সংকুচিত হচ্ছে। বাচ্চা জন্ম দেওয়াতে কষ্ট আছে। বোন, তোমার এই ব্যথা কতটা কষ্টকর আমরা বুঝি। তোমার এমনকি চিৎকার ও কান্নাকাটি করতেও ইচ্ছা করবে, তবে চিৎকার কান্নাকাটি করলে বরং ডেলিভারিতে কষ্ট বেশি হয়, কারণ চিৎকার করলে ঠিকমতো শ্বাস নিতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে। এই কষ্ট সহ্য করার আরও ভালো উপায় আছে। এই সময় ঠিকমতো শ্বাস নেওয়াটা জরুরি। তাই ধীরে ধীরে শান্তভাবে একদম বুক ভরে নাক দিয়ে শ্বাস নাও, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ো। চিৎকার না করে মুখ দিয়ে চাপা স্বরে শ্বাস ছাড়ো। এভাবে শান্ত থাকো আর মনে প্রাণে চাও যেন তোমার শক্তি থাকে, সাহস থাকে, আর ভালোই ভালোই ডেলিভারি হয়ে যায়। চলো শুনে আসি ডাক্তার আপা, মিডওয়াইফ আর দাই খালা কি বলে। কিন্তু আশার কথা হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের নতুন মানুষ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে গর্ভবতী মায়েদের যত্নে এগিয়ে আসছে। সেই সাথে বাড়ছে সুযোগ সুবিধাও। আমাদের জামিলার মতো কেউ কেউ ব্যথা বেদনা সহ্য করতে পারে না। ডেলিভারির সময় তারা চিৎকার, এমনকি কান্নাকাটিও করতে পারে। প্রসবের ব্যথা কতটা কষ্টকর তা আমরা নিজেরাও প্রায়ই ভুলে যাই এবং ধৈর্য হারিয়ে ফেলি। মমতা এবং ভালোবাসা থেকেই গর্ভবতীদের সাহায্য করতে আসি আমরা। তাই আমাগো সবারই মনে রাখা উচিত, পোয়াতিরে বকাঝকা না কইরা তারে সাহস দাওন দরকার। ডরাইলে প্রসবে কষ্ট হয় বেশি। জামিলাকে নিয়ে জামিলার মার অনেক চিন্তা। জামিলা কিছু না কইলেও কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি ওর ব্যথা উঠছে। তাই লগে লগেই সব গুছায়া নিয়া হাসপাতালে আয়া পড়ছি। আমারটা তো আমি করছি, দেখি ওরটাও কেমনে সামলায়। প্রসব ব্যথার প্রথম ধাপ। এতদিন বাচ্চাটা পেটে রাখতে কিছুটা কষ্ট তো তোমার নিশ্চয়ই হয়েছে। এখন অপেক্ষার সময় প্রায় শেষ, আর একটু শুধু বাকি। প্রসব ব্যথা আর তারপরেই বাচ্চার জন্ম হওয়া, যাত্রা শেষ। হাসপাতালে যাওয়ার আগে ব্যক্তিগত প্রস্তুতি। প্রসব ব্যথার শুরুতে হাসপাতালে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার জন্য তুমি বেশ কিছু জিনিস করতে পারো। মনের মধ্যে চেপে না রেখে বাড়ির অন্যদেরকে জানাতে হবে। হাসপাতালে যেতে হলে সবকিছু গোছগাছ করে নিতে হবে। বেশি করে পানি খেতে হবে, পেশাব পায়খানা করে নিতে হবে, গোসল করে নিতে হবে, কাপড় পাল্টে পরিষ্কার ধোয়া কাপড় পরতে হবে। শুয়ে না থেকে হাঁটাহাঁটি করা ভালো। প্রতিদিনের হালকা ঘরের কাজ করতে পারো। নড়াচড়া করলে প্রসব সহজ হয়। মনে রেখো, পেটের উপর চাপ দেওয়া বা মালিশ করা যাবে না। ব্যথা কমানোর জন্য কোনো কিছু খাওয়াও যাবে না। প্রসব ব্যথার দ্বিতীয় ধাপ। এই সময়ে যা হবে, আগের চেয়ে বেশি ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, পানি ভাঙা। কখনো কখনো ডাক্তার আপাই পানি ভাঙতে সাহায্য করেন। এই সময়ে তোমার উচিত ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর সাহায্য নেওয়া। এই সময় কি করবে? তীব্র ব্যথা কি তুমি মানিয়ে নিতে পারবে? অবশ্যই পারবে। কিভাবে সম্ভব? শরবত বা স্যালাইন জাতীয় কিছু খেয়ে নাও। ব্যথা চলে গিয়ে ঘুরে আসা পর্যন্ত বিশ্রাম নাও। পেশাব লাগলে করে নাও। শুয়ে না থেকে হাঁটাহাঁটি করো বা আরাম করে শো। ধীরে ধীরে বড় বড় শ্বাস নাও। আর একটু পরেই যখন তোমার আদরের ছোট্ট বাবুটাকে দেখবে, তখন সব ব্যথা ভুলে যাবে। ব্যথা সহ্য না করে আরাম করার চেষ্টা করো।
কাত হয়ে শোয়ার চেষ্টা করো। এভাবে বসলে কিছুটা আরাম পেতে পারো। কোনোই ও হাঁটুর উপর ভর দিয়ে শো। হাঁটলে একটু ভালো লাগতে পারে। প্রসব ব্যথার শেষ ধাপ। আল্লাদি বউটা আমার, আমি ভাবছিলাম সে সহ্যই করতে পারবো না, কিন্তু তার দেখি ভালোই সাহস আছে। এমনই একটা শক্তপোক্ত নাতি যেন আমার হয়। লক্ষ্মীর এখন আর দেরি নেই ডেলিভারির। এখন এরকমই লাগবে ওর। খুব ঘন ঘন ব্যথা আসবে আর অনেকক্ষণ করে থাকবে। এখনই পায়খানা হবে এরকম লাগবে। খুব শীত বা খুব গরম লাগতে পারে। পা কাঁপতে পারে। এই সময় কি করবে? ডাক্তার যখন বলবেন শুধু তখনই চাপ দেবে, কারণ ডাক্তার জানেন ঠিক কোন সময় তোমার চাপ দিতে হবে। বড় করে শ্বাস নাও। যা কিছু নিয়ে তোমার ভাবতে ভালো লাগে ভাবতে চেষ্টা করো, এতে তোমার মন ভালো হবে। সাহস রাখো বোন, এই তো হয়ে গেল বলে। সহজ প্রসবের জন্য যোনিমুখটা এখন একদম নরম আর বড়। এখন একটু জোরে চাপ দিলেই বাচ্চাটা বের হয়ে আসতে পারবে। তোমার এখন এরকম লাগবে, চাপ দিতে ইচ্ছা করবে। পেটটা শক্ত হওয়া নরম হওয়া তুমি নিজেই বুঝতে পারবে। বাচ্চার শরীরটা বের হওয়ার সময় পিছলা কিছু একটা বের হয়ে যাওয়ার মতো লাগবে। শুনি ডাক্তার আপা কি বলে। সহজে বাচ্চার মাথা বের হতে দেবার জন্য আমি যোনিপথের ছোট্ট একটি অংশ কেটে দিই। এতে ভয়ের কিছু নেই। প্রসবের পর ব্যথার ইনজেকশন দিয়ে সুন্দর করে এটা সেলাইও করে দিই। এটা কোনো অপারেশন না। 1 মাসের মধ্যে সেলাই এমনিতেই মিলিয়ে যায়। পারুলের সিজার করতে হলো। পারুল কালকা ফ্যাক্টরি থেকে ফিরনের পরই হঠাৎ ওর পানি ভাঙল। রাইতেই স্বাস্থ্যকেন্দ্রে আনছি, কিন্তু ব্যথা তো তেমন নাই। একটু একটু ওঠে, তারপরে খবর নাই। এদিকে পানি ভাঙ্গা গেছে, পরে বাইসা পড়ছে শুকনায়। ডাক্তার আপায় কইল এই অবস্থায় সিজার দরকার। পারুলের মতো অবস্থা হলে অবশ্যই অপারেশন লাগবে। যেসব কারণে সিজার করতে হয়, বাচ্চার হার্টবিট কমে গেলে, বাচ্চা মায়ের পেটে উল্টাভাবে থাকলে, এর আগে মায়ের অপারেশনের মাধ্যমে বাচ্চা হয়ে থাকলে, বাচ্চার মাথা আসার আগে গর্ভফুল নেমে প্রসব মুখ বন্ধ করে দিলে, অতিরিক্ত রক্তক্ষরণ হলে, এতে মায়ের মৃত্যু হতেও পারে। পারুলের মতো পানি ভাঙার পর অনেক সময় পার হলে, কারণ বেশি দেরি করলে ইনফেকশনের ভয় থাকে। বাচ্চার গলায় বা শরীরে নাড়ি পেঁচিয়ে গেলে, বাচ্চা অতিরিক্ত বড় হলে, মায়ের কোনো যৌন রোগ থাকলে, ডাক্তারই বুঝতে পারবেন কার জন্য স্বাভাবিক ডেলিভারি নিরাপদ আর কার জন্য সিজার দরকার। এই ব্যাপারে উনি যা বলেন সেটাই শোনা উচিত। সিজার কিভাবে করে? তোমার পেটের উপরের চামড়া আর আশপাশ পরিষ্কার করে নেবে। তোমার পেটের উপর একটা পর্দা টেনে দিবে। তুমি যেন ব্যথা না পাও সেজন্য ইনজেকশন দিবে। পেট কেটে বাচ্চাটা বের করে নিয়ে আসবে। তুমি কোনো ব্যথাই টের পাবে না। বাচ্চাটাকে উঁচু করে ধরলেই তুমি দেখতে পাবে। ডাক্তার আপা সুন্দর করে কাটা জায়গাটা সেলাই করে দিবে। পুরো অপারেশনটা হতে মাত্র 20-25 মিনিট সময় লাগবে। অপারেশন লাগবে এটা বোঝার আগেই অনেক সময় মা আর বাচ্চা মারা যায়। যদি ডাক্তার বলেন যে অপারেশন লাগবে, তাহলে বুঝতে হবে তোমার আর বাচ্চার ভালোর জন্যই অপারেশন দরকার। এই অপারেশনে ভয়ের কিছু নেই। বাবার উপস্থিতিতে ডেলিভারি। বাংলাদেশের কিছু কিছু হাসপাতালেও এখন ডেলিভারির সময় বাবাকে উপস্থিত থাকতে দেওয়া হয়। আমার বাচ্চা বাড়িতে হইব, আমি কিভাবে সাহায্য করতে পারি? যদি ডেলিভারির সময় ওর পাশে থাকতে পারতাম তাইলে কতই না ভালো হইতো। পৃথিবীর অনেক জায়গাতেই বাচ্চার জন্মের সময় বাবার উপস্থিত থাকাটা খুবই স্বাভাবিক। ডাক্তারের সাথে কথা বলে জেনে নাও তোমাদের ক্ষেত্রেও এমন সুযোগ আছে কিনা। বাচ্চা আসলো। আর একটু সহ্য করো। এই তো বোন, বাচ্চার মাথা দেখা যাইতেছে। আর একটু চাপ দাও। সাবাস, তুমি মা হইবা। তুমি কি জানো
কেবল জন্ম হওয়া বাচ্চার জন্য সবচেয়ে বেশি দরকার মায়ের শরীরের ওম। তাই জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে। গর্ভফুল যেভাবে বের হবে, বাচ্চাকে নাড়ি থেকে কেটে যখন আমরা আলাদা করে আনি তখন নাড়ির অন্য অংশ মায়ের পেটের ভেতর ফুলের সাথে থাকে। এই অংশটা ধীরে ধীরে বের হয়ে আসবে। আমি তোমার কাটা নাড়ির মাথাটা পেঁচিয়ে রেখে অপেক্ষা করব। পেটের ওপর হালকা মালিশ করে করে নিচের দিকে চাপ দেব আর রক্ত বন্ধ করতে আমি তোমাকে একটা ইনজেকশন দিব। সম্পূর্ণ গর্ভফুলটা বের হতে 20 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। আমি একটু সময় নিয়ে তোমার গর্ভফুল পুরোটা বের করব। এই সময় টানাটানি করলে ফুল ছিঁড়ে যেতে পারে, তখন মারাত্মক রক্তপাত হতে পারে। বাবা এবং পরিবারের সবার জন্য কিছু কথা। হাসপাতালে ডেলিভারি হলে ডাক্তার আপাই খেয়াল রাখেন, কিন্তু বাড়িতে হলে বাবা বা পরিবারের অন্যদেরকে জন্মের পরপরই বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা এটা বুঝতে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। এই 5টি বিষয় খেয়াল রাখতে হবে: বাচ্চা ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা অথবা শ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাচ্চার হার্টবিট কি ঠিক আছে, মিনিটে মোটামুটি 100 বার ধুকধুক করলে বুঝবে ঠিক আছে, হাত পা কি ছোড়াছুড়ি করছে, বাচ্চাটা কি চিৎকার করে কেঁদেছে, শরীরের রং কি স্বাভাবিক গোলাপি, ফ্যাকাশে হলে বা নাক মুখের আশেপাশে নীল হয়ে গেলে বুঝতে হবে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যখন আমি বাবা হলাম, মুখে মুখে গল্প শোনা এক কথা আর সামনে থেকে দেখা আরেক ব্যাপার। আমার সোনামানিক দুনিয়ায় আসার সময়টাতে পাশে ছিলাম বলে আমি নিজেকে ধন্য মনে করি। অপারেশন থিয়েটারে প্রথম বুঝলাম মা হওয়ার মানে আসলে শুধু মাই বুঝতে পারে। ডাক্তার আবার কথা মতো ওর হাতটা শক্ত করে ধরলাম। ভাগ্যিস ওর হাতের নখ ছোট ছোট করে কাটা ছিল। প্রচণ্ড ব্যথার সময় ওর নখ আমার চামড়ায় বসে যাচ্ছিল। তারপর এক সময় শুনলাম আমার আদরের ধনের চিৎকার। ওর মুখে দেখলাম ব্যথার বদলে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। ধন্যবাদ দিলাম উপরওয়ালারে, ধন্যবাদ দিলাম আধুনিক বিজ্ঞানের দেয়া এই সুযোগকে। শোনা কথা। ডেলিভারির পরে ফুল বাইর হইতে দেরি হইলে চুলের গোছা ঠেইল্লা মুখে দিতে হয়, তাইলেই ফুল তাড়াতাড়ি বাইর হইয়া যায়। ডেলিভারির পর ফুল বের হতে একটু সময় লাগতে পারে। এই সময় অযথা চাপ দেওয়া যাবে না বা বাইরে থেকে টান দেওয়া যাবে না। হঠাৎ ছিঁড়ে গেলে অতিরিক্ত রক্তপাত শুরু হতে পারে। অপেক্ষা করতে হবে। তবে বাচ্চাকে এই সময় মায়ের বুকের দুধ খেতে দিলে প্রাকৃতিকভাবেই গর্ভফুল ধীরে ধীরে বেরিয়ে আসে। আমি তো ঠিক করছি, আমার বাচ্চার নার আমি সদরের ডিগ্রি কলেজের পিছে পুইতা রাখতে পাঠামু। স্কুল কলেজের মাঠে রাখতে পারলে বাচ্চা বড় হইয়া লেখাপড়ায় খুব ভালো হইব। হাসপাতালের ধারে রাখলে হইব ডাক্তার। এখনই বাচ্চাকে নিয়ে এত ভাবনা চিন্তা তো খুবই মজার। তোমার এত আগ্রহ থাকলে বাচ্চা এমনিতেই লেখাপড়া শিখে অনেক বড় হবে একদিন। জন্মের পর নারী কোথায় পোতা হলো সেটা নিয়ে ভাবার চেয়ে বাচ্চাকে ভালোভাবে মানুষ করাটাই বেশি জরুরি। শাশুড়ি মোমেনা কিন্তু অনেক খুশি, তার নাতি এখন তার কোলে। এখন নাতনি আমার কোলে। এত কিছু ঠিকঠাক কইরা রাখলাম, আর দেখো হইলটা কি। এমন যে হইব চিন্তাও করি নাই। বলে ডাক্তার দেখাই আনলাম, কোনো সমস্যা আসিল না। আমি নিশ্চিন্তে ছিলাম। সেই দিনই রাত 2 প্রহরে কামাল আমারে ঘুম থেকে জাগাইয়া কয়, মা তোমার বউর শরীর খারাপ লাগতাছে, আইয়া দেখো তো। যাইতাছি, তুই দৌড় দিয়া তোর শাশিরে ডাক। ঘরে যাইয়া দেখি বউয়ের ডেলিভারির ব্যথা উঠছে, পানি ভাঙছে, ঘাইমা ঘুইমা এক্কেবারে শেষ। হঠাৎই নাকি এমন হইছে। দেখেই তো আমারও হাত পা কাঁপতে লাগলো। কামালের শাশি আইয়া আমারে সরাইয়া দিয়া বউরে ধরল। কামাল দৌড় পাইরা গেল ডায়াবেটিরে আনতে, কিন্তু ফিরা এলো একা। ডায়াবেটির গায়ে বেসুমার জ্বর, হুঁশ নাই, আইতে পারবো না। মাথায় তো আকাশ ভাঙ্গা পড়ল। কামালের শাশি কইল, পানি যখন ভাঙ্গা গেছে
তখন আর দেরি করন যাইব না। এখন হাসপাতাল ছাড়া উপায় নাই। কামাল, তাড়াতাড়ি ভ্যান রিক্সা লইয়ায়, ওরে হাসপাতালে নিতে হইব। ভ্যানে কইরা বউ লইয়া স্বাস্থ্যকেন্দ্রে গেলাম। হাসপাতালে ফজরের আজানের আধা ঘন্টা পরে আমার দুলারি চিক্কুর দিয়া উঠল। কামালের চাচি আইনা ওরে আমার কোলে দিলে মুখটা দেখা প্রাণটা জুড়াইয়া গেল। কপালে সুমা দিয়া কইলাম, আল্লাহ এরে অনেক হায়াত দিও। আর জোছনা, তার বাবুও কিন্তু তার কোলে। কোলে এলো ছোট্ট বাবুটা। হাসপাতালে প্রথমে নার্সরা আমাকে দেখলো, প্রেশার মাপলো, তারপর বিছানায় শোয়াইয়া হাতের শিরায় স্যালাইন দিল। আমার ব্যথা কোমর থেকে পেটের দিকে একটু বাড়ে, আবার হঠাৎ এক্কেবারে কমা যায়। ডাক্তার আইসা একটু পরপর চেক করে, জিজ্ঞেস করে ব্যথা কেমন। তেমন বেশি না আমি বলি। ডাক্তার পেটে হাত দিয়া পরীক্ষা করেন, তারপর চিন্তিত ভঙ্গিতে বলেন, বাচ্চার পজিশন এখনো উল্টা, আর পানিও ভাঙ্গা গেছে। বাচ্চা শুকনার মধ্যে আছে, মনে হচ্ছে আপনার সিজার লাগবে। আপনার স্বামী সঙ্গে আসছে, ওনার সঙ্গে কথা বলতে হবে। টুনির বাপ পাশেই ছিল। ডাক্তার জানাইলো এখনই তারা আমার সিজার করতে চায়। সিজার নিয়ে আগে অনেক ভয়ের কথা শুনছি, কিন্তু কই, সবকিছু কত সহজে কত সুন্দরভাবেই না করলো ডাক্তার আপা। অপারেশন রুমে আমি আগে কখনো ঢুকি নাই। নার্সরা হাসপাতালে পোশাক পরাইয়া আমাকে চাকাওয়ালা বিছানায় শোয়াইয়া অপারেশন রুমে নিয়ে আসলো। তারপর একটা সাদা বিছানায় আমাকে শোয়ানো হইল। মাথার উপরে দেখলাম অনেকগুলি বড় লাইট জ্বলতেছে, চারপাশে ডাক্তার আর নার্স। আমার কেমন ভয় ভয় লাগতেছিল। ডাক্তাররা আমার বুক বরাবর একটা পর্দা টানাইয়া দিল। আমি তাই দেখতে পাইলাম না তারা কি করতেছে, তবে বুঝতে পারছিলাম তারা কিছু একটা করতেছে। আমি আমার বাচ্চার কান্না শোনার জন্য কান পাইতে অপেক্ষা করতে থাকলাম। তারপর হঠাৎই শুনতে পাইলাম শিশুর কান্না। নার্সরা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আমারে দেখাইলো, এই যে দেখেন আপনার ফুটফুটে একটা ছেলে হয়েছে। আমি দেখলাম তারে, যে এতদিন আমার পেটে ছিল সে এখন পৃথিবীতে আসছে। আমার দুই চোখ দিয়া পানি গড়াইয়া নামলো। আনন্দে তখন আমি কাঁদতেছিলাম। ডাক্তার হাসি মুখে কইল, এখন তো হাসি আনন্দের সময়। অন্য 10টা বাচ্চার আগেই এই বাচ্চা দুনিয়ার আলো দেখলো। এর দিকে একটু বেশি যত্ন আর নিয়মকানুন মেনে চললেই আর 10টা সাধারণ বাচ্চার মতোই সফল সুন্দরভাবে বেড়ে উঠবে সে। বশিরের খুশিটা যেন অন্যরকম। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শীত পড়ছে, বিয়ানবেলা কুয়াশা পড়ে, গাছের পাতাগুলা কালা কালা হইয়া যাইতেছে। ডাক্তার আপা আগেই কইছিলেন মাঘ মাসের শুরুর দিকেই বেদনা উঠব, যখন তখন উঠতে পারে বেদনা। তৈয়ার থাকতে বলছিল, আমি তৈয়ার হইয়াই আছিলাম। কিন্তু বিপদ হইল বাড়ির লোকজনরে নিয়া। মুরব্বীরা কেউ কেউ কইতে লাগলো হাসপাতালে নেওয়ানোর দরকার নাই। রহিমা দায়ে অভিজ্ঞ মানুষ, তার হাতেই ডেলিভারি করণের লাইকা। হাসপাতালে নিলে নাকি বাচ্চা পাল্টাইয়া দেয়। আমি বুঝা পাই না, বাচ্চা পাল্টাইলে ডাক্তার গোল্লাপ কি? যত সব আজাইরা কথাবার্তা। তারা আরও কয় হাসপাতালের লোকজন নাকি আগের কারো মরা বাচ্চা দেখাইয়া বাচ্চা কাচ্চা বেচা দেয়। কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি কই, তোমরা যত যাই কও, বেদনা উঠলে আমি সোনারে হাসপাতালে নিয়ে যাবো। মাঘ মাসের এক রাইতে সোনার বেদনা উঠল, তখন অনেক রাত। বাড়ির অনেকে নিষেধ করলেও আমি রিকশাই কইরা সোনাইরে সদর হাসপাতালে নিয়ে গেলাম, ভর্তি করাইলাম। তারপর সারা রাত বইসা থাকলাম হাসপাতালে। ভোরের দিকে একটু বৃষ্টি হইল, আর তখন নার্স আপাই আমার কোলে আইনা দিল আমার চম্পাবতীরে। কি ফুটফুটটা আমার মা! খুশিতে আমার চিক্কুর পায়রা কানতে ইচ্ছা করল। দুনিয়ার সবাইরে জানাইতে ইচ্ছা করলো আমার চম্পাবতীর কথা। নার্স আপাই খবর দিল সোনাইও ভালো আছে। আমি তার কাছে গেলাম, খুশিতে কিছুই কইতে পারলাম না। সোনাইও খালি এক হাতে আমার হাত ধরল, আর এক হাতে চম্পাবতীর ডান হাতের বুড়া আঙ্গুল ধরল। আমি ধরলাম তার বাম হাতের বুড়া আঙ্গুল। সোনাই জিগাইল, খুশি হইছ? আমার খুশিতে কান্দন আসলো। ডাক্তার আপাই আয়সা কইল, ভাববেন না যে দায়িত্ব শেষ, পিতার দায়িত্ব এখন নতুন করে শুরু হলো।
আমি আল্লাহর দরবারে হাত তুইলা কইলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু রমিজাকে নিয়ে শিপা কিন্তু অনেক দুশ্চিন্তায়। রমিজার পানি ভেঙে গেল। রাত 8টায় ঘরের উঠোনে ছুটে এলো মজিদ। শিপাবু, ও শিপাবু, জলদি আসো, রমিজার পানি ভাঙ্গা গেছে। আমি ছুটে বেরিয়ে এলাম। দুলাল কাকার নৌকা ধরো, আমি আইতাছি, ভয়ের কিছু নাই। ওদের বাড়ি পৌঁছে দেখি রমিজা শুয়ে আছে পাটিতে, আর জমিলা খালা মাথায় পাখার বাতাস করছেন। ভয়ে রমিজার মুখ শুকিয়ে এইটুকুন। আমি ওর মাথায় হাত রাখি। ডরাইও না রমিজা, আমরা অহনি হাসপাতালে রওনা দিমু। খালা ঝটপট প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে মজিদ ভ্যান গাড়ি নিয়ে হাজির। প্রথমে ভ্যান, তারপর নৌকা, তারপর আবার আরেকটা রিক্সা ভ্যান করে থানা সদর হাসপাতালে পৌঁছতে পৌঁছতে রমিজার প্রসব বেদনা উঠে গেল। থেকে থেকে সে আমার হাত দুটো আঁকড়ে ধরে চেঁচাতে লাগলো। হাসপাতালে পৌঁছেই তার রক্তচাপ মাপা হয়েছে, খানিকটা বাড়তি, তবে আশঙ্কাজনক নয়। রমিজাকে স্যালাইন লাগানো হলো যাতে সে দুর্বল হয়ে না পড়ে। ডাক্তার আপা পরীক্ষা করে বললেন এখনও বাচ্চার মাথা নিচে নামেনি, আরও অপেক্ষা করতে হবে। এদিকে ব্যথায় রমিজা চিৎকার জুড়ে দিয়েছে। জমিলা খালা আয়াতুল কুরসি পড়ছেন, আর মজিদ বারান্দায় হাঁটাহাঁটি করছে। ভোরের একটু আগে নার্স ছুটে গিয়ে ডাক্তার আপাকে খবর দিল বাচ্চার মাথা একটু দেখা যাচ্ছে। আপা ছুটে এসে হাতে গ্লাভস পরে নিলেন। মিনিট 15 পর বাচ্চাটার চিৎকার আর কান্নায় হাসপাতাল মাতিয়ে দিল। নাড়ি কেটে সদ্যজাত ছেলেটিকে কাপড়ে মুড়ে আমার হাতে দিলেন আপা। আমি শিশুটিকে কোলে নিয়ে বাইরে এলাম। মজিদ আর খালা ছুটে এলেন। জমিলা খালা আমার হাত থেকে ওকে নিয়ে চুমু খেলেন, আর মজিদ কানের কাছে আজান দিতে লাগলো। বাইরে তখন মাত্র ভোর হচ্ছে। এই পৃথিবীতে একটা নতুন মানুষের আগমনে পাখিরা ডাকতে শুরু করেছে খুশিতে। অবশেষে কষ্টের পর মনির কোল জুড়েও এলো ফুটফুটে ছোট্ট বাবু। কোলে এলো ছোট্ট বাবুটা। বাচ্চা হওয়ার আগে আমার যে কি কষ্ট হয়েছিল বইলা বুঝাইতে পারবো না আপনাদের। 4 দিন পেটে ব্যথা ছিল, কি ব্যথা কি ব্যথা, পানিও পড়তেছিল একটু একটু কইরা। আমি পুরা বেদিশা হইয়া গেছিলাম। মার লগে ফোনে কথা কইছিলাম, মা খালি কয় মা রে আর একটু ধৈর্য ধর। শাশুড়িরে কইল যান না বিয়ান, মাইয়াডারে লইয়া ডাক্তারের কাছে। আমার শাশুড়ি আমারে এত ভালোবাসে, কিন্তু মা কিছু কইলে খেইপা যায়। কয় কি আপনার মাইয়া কি হাসপাতালে হয়েছিল? মায় কইল বাসায় হয়েছে ঠিকই, কিন্তু সুযোগ যখন আছে লইবেন না কেন? আম্মারে দোয়া করতে বইলা হুড়াহুড়ি কইরা ফোনটা রাইখা দিল। দেখেন আমার কিন্তু হাসপাতালে যাওনের সব প্রস্তুতি আছিল। শেষবার যখন আমার স্বামী ঘুইরা যান তখনই ব্যাগ রেডি কইরা দিছেন। ভ্যানওয়ালা সহ যারা রক্ত দিব তাদের নাম্বারও দিছেন। 4 দিনের দিন আম্মা যখন ধরনী খালারে ডাইকে আনছে তখনই খালা উল্টা আম্মারে বকা দিছে। বলছে 4 দিন ধইরা মাইয়াটা কষ্ট পাইতেছে আর তুমি ওরে ঘরে লইয়া বইসা রইছ। দিন পাল্টাইছে, আগে ঘরে বেশি বাচ্চা হইতো, বাচ্চাও মরতো মাও মরতো। কত মা বাচ্চা হওয়ানোর পরও ভুগে, দেখো নাই তুমি? আম্মা আর দেরি করে নাই, উনি তো ঝড়ের ব্যাগে সব গুছায়া আমারে ভ্যানে লইয়া দিলেন সুট। হাসপাতালে যাওনের পর একটা সুই দিছে, লগে লগে বাচ্চাটা হইয়া গেছে। কান্দন শুই না তাকাইলাম। নার্স কাপড়ে মুড়ানো একটা পুটলি আমার কাছে আইনা দিল। কি সুন্দর মুখ, মাথা ভর্তি চুল, তার ওজনও ভালো। ক্লান্তি লাগছিল খুব, কিন্তু মাইয়ার মুখ থাইকা চোখ সরাইতে পারতেছিলাম না। আমি সব কষ্ট ভুইল্লা গেছি। কি আশ্চর্য বলেন তো, তার নামটা কি রাখি? ডাক্তার আপার নামেই নাম দিমু, নামের বরকত বইলা কথা আছে না একটা।